Welcome back everyone, welcome back to our channel. Today we will be starting the third lecture on light reflection and refraction. তো আজকে বেসিক্যালি আমরা ফোকাস এর ব্যাপারেই ডিসকাস করব, কিন্তু আমি যেভাবে পড়াবো তোমাদের পুরো জিনিসটা সেটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি ইম্পর্টেন্ট হবে না প্রথম কিছুটা টাইম, কিন্তু তোমাদের বোঝার দিক থেকে আমার মনে হয় এটা না বললে বা আমি যেভাবে করাবো সেটা না করলে তোমাদের অ্যাকচুয়াল বোঝাটা হবে না। শুধু F = R/2 এটা বইতেও লেখা থাকে, আমিও খালি F = R/2 লিখে দিয়ে শেষ করে দিতে পারি লেকচার, সেটা করছি না। যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। পরীক্ষার পয়েন্ট পরীক্ষাতে আসবে না এটা, কিন্তু বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট। যেগুলো মনে রাখার বলে দেবো, মনে রাখবে, ঠিক আছে? তো স্টার্ট করার আগে প্রথম একটা ছোট্ট ম্যাথামেটিক্স আমার তোমাদের বলতে লাগবে, সেটা আমি খালি বলে দিই। সেটা হচ্ছে, ধরো একটা স্ফিয়ার আছে, ঠিক আছে? একটা স্ফিয়ার আছে, ঠিক আছে? এই স্ফিয়ারের উপর যে কোনো একটা পয়েন্ট নিলাম, এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার, আর সেই পয়েন্টটা শুধু সেই পয়েন্টেই পাস করে, অনলি দ্যাট পয়েন্ট অন দ্য স্ফিয়ার। একটা প্লেন নিলাম, একটা প্লেন ড্র করছি যেটা শুধুমাত্র স্ফিয়ারের উপর এই পয়েন্টটাকেই টাচ করে, আর কোনো পয়েন্টকে টাচ করে না। কি বললাম? একটা প্লেন মানে তোমার বাড়ির দেওয়াল ধরো সেরকম, কিন্তু থিকনেসটা ইনফাইনাইটসিমালি স্মল, একদম সূক্ষ্ম। একটা প্লেন নিলাম, সেটা কি না এই স্ফিয়ারটাকে টাচ করবে অনলি অ্যাট ওয়ান পয়েন্ট। তো ধরে নিলাম এই সেই প্লেনটা, এরকম একটা প্লেন আছে ধরো, তো এই স্ফিয়ারটাকে খালি এই একটা পয়েন্টেই টাচ করেছে প্লেনটা, রাইট? তো এই যে প্লেনটা, এটাকে বলা হয় ট্যানজেন্ট প্লেন টু দ্য স্ফিয়ার, ঠিক আছে? তোমার যদি বুঝতে অসুবিধা হয়, আমাদের ছোট্ট একটা এরকম আছে, এটা দিয়ে তোমরা বুঝবে, এটা একটা বাল্ব। তো এই বাল্বটা যেরকম স্ফিয়ার, এর উপর দেখো একটা ছোট্ট পয়েন্ট করা আছে, একটাই পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। তো ওই একটা পয়েন্ট দিয়েই একটা যদি প্লেন, এটা একটা প্লেন, যদি জাস্ট ওই পয়েন্টটাকেই টাচ করে স্ফিয়ারের উপর থেকে থাকে, তখন সেটাকে বলা হয় কি না ট্যানজেন্ট প্লেন টু দ্য স্ফিয়ার, রাইট? এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এই পয়েন্ট থেকেই, এই পয়েন্টেই যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করি, পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট প্লেন, একটা লাইন ড্র করলাম যেটা এই পয়েন্ট থেকে পাস করে, মানে এরকম, ঠিক আছে? এখানটা এরকম দিলাম, বাকিটা এই, তখন সেই লাইনটাকে বলা হয় নর্মাল, অথবা এটাকে উপরে লিখি, দিস ইজ দ্য নর্মাল অর নর্মাল ভেক্টর টু দ্য স্ফিয়ার, রাইট? তো কি বললাম, যে এই যে প্লেনটা আছে যেটা এটাকে ট্যানজেনশিয়ালি টাচ করেছে, ওর পারপেন্ডিকুলার একটা লাইন, ঠিক আছে? পারপেন্ডিকুলার একটা লাইন যেটা কোত্থেকে পাস করে না ওই পয়েন্টটা থেকে। দ্য পয়েন্ট, এই পয়েন্ট, আর এই পয়েন্টটার নাম আছে, সেটাকে আমি বলে দিচ্ছি। এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট, উপরে লিখে একটুখানি, হ্যাঁ, পয়েন্ট অফ ট্যানজেন্সি। তার মানে কি, এই পয়েন্টটার নাম দেওয়া হয় পয়েন্ট অফ ট্যানজেন্সি, আর এই পয়েন্ট অফ ট্যানজেন্সির পারপেন্ডিকুলার একটা লাইন যেটা which is perpendicular to the tangent plane and passes through the point of tangency is known as normal or normal vector to the sphere, ঠিক আছে? এটা কেন বললাম, একটা থিওরেম আছে যেটা আমি এখন প্রুফ করতে পারবো না, ওর জন্য আমার ডিফারেন্সিয়াল জিওমেট্রি লাগবে বা ক্যালকুলাস লাগবে। সেটা মনে রাখো কি না, দ্য নর্মাল অ্যাট এনি পয়েন্ট অন আ স্ফিয়ার, এই নর্মাল অ্যাট এনি পয়েন্ট, যেটা আমি এটা, দিস ইজ আ পয়েন্ট অ্যাট এনি পয়েন্ট অফ আ স্ফিয়ার পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। কি বলছে না, এই যে নর্মালটা ড্র করলাম সেটা সবসময় স্ফিয়ারের সেন্টার থেকে পাস করবে। এখানে এইখানে প্লেন নিয়েছি, ধরো আমি প্লেনটা এইখানে যদি নিতাম, এরম যদি একটা প্লেন হতো আমার, ঠিক আছে? এরম যদি একটা প্লেন হতো, ঠিক আছে? এটা ধরো এই পয়েন্টে এটাকে টাচ করেছে, তো এর পারপেন্ডিকুলার যেটা, সেটা হতো এই প্লেনের নর্মাল অ্যাট দ্যাট পয়েন্ট অফ ট্যানজেন্সি, সেটাও সবসময় এই পয়েন্ট সি থেকে পাস করবে। তাহলে কি মনে রাখবো না, দ্য নর্মাল অ্যাট এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার passes through the center of the sphere, ঠিক আছে? কি না, দ্য নর্মাল অ্যাট এনি পয়েন্ট অফ দ্য স্ফিয়ার পাসেস টু দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার, এটা মনে রাখবো। চলো এটা মুছে দিচ্ছি আমি। তো এটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, ওর জন্যই আমরা জানলাম। এটাকে আপাতত মুছে দিই। তো
এবার আমরা আসি অ্যাকচুয়াল ফোকাস বা এগুলোর নিয়ে আলোচনা করাতে। তো প্রথম আমি একটা কনকেভ মিরর নিয়েছি, ঠিক আছে, এটা একটা কনকেভ মিরর। তো কনভেক্স নিয়ে কি হবে সব আমি লাস্টে বলে দেবো তোমাদের, তোমরা চিন্তা করো না। কনকেভ নিয়ে আমরা যা যা করবো এভরিথিং ইজ অ্যাপ্লিকেবল ফর কনভেক্স, আমি দুটোকে আলাদা করে করবো না, কনভেক্স ধরে আমি সব প্রুফগুলো তোমাদের বলছি। তো ফর আ কনকেভ মিরর আমরা নিয়েছি এখানে কনকেভ মিররে দেয়ার ইজ আ রে উইচ ইজ ইনসিডেন্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য নর্মাল। এবার আমি আগে যেটা বললাম সেটা তোমাদের ইউজ হবে। কনকেভ মিররটা কি আলটিমেটলি তো আমরা একটা স্ফিয়ার থেকে কেটেছিলাম, সেকেন্ড লেকচার দেখে নাও যদি এটা তোমাদের মনে না থাকে, একটা স্ফিয়ার থেকে তো কেটেছিলাম। তার মানে কি এই স্ফিয়ারটার একটা সেন্টার অফ কার্ভেচার আছে যেটা হচ্ছে এখানে সি লিখেছি আমরা, তাই তো। এবার মিররের উপর কোনো নর্মাল, তার মানে কি এই মিররটার এইখানে, তার মানে কি এই মিররটার এখানে যে একটা ট্যানজেন্ট প্লেন আছে যেটা তোমাদের একটু আগে বোঝালাম, যে ট্যানজেন্ট প্লেনটা আছে সেই ট্যানজেন্ট প্লেনের পারপেন্ডিকুলার একটা লাইন যেটা নর্মাল। আর আমরা থিওরেম কি পড়লাম, দ্য নর্মাল অ্যাট এনি পয়েন্ট অফ আ স্ফিয়ার পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার। তার মানে কি এই মিররের উপরেও আমরা যে কোনো পয়েন্টে যদি কোনো নর্মাল টানি সেটা সবসময় এই সেন্টার অফ দ্য স্ফিয়ার থেকে পাস করবে। বোঝা গেল? তো এখানে কি হলো, দ্য ইনসিডেন্ট রে এখানে এসে পড়লো, নর্মালের সাথে অ্যাঙ্গেল থিটা করলো। এবার আমরা জানি কি লস অফ রিফ্লেকশন ইজ ভ্যালিড এভরিওয়্যার বি ইট আ রাফ সারফেস অর আ স্মুথ সারফেস। তো থিটা আই ইকুয়ালস টু আর হবে, দুটোকে আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি। থিটা ইজ নাথিং, যদি ট্রিগোনোমেট্রি জেনে থাকো, গ্রিক লেটার এবিসিডির মতো থিটা একটা লেটার। তো থিটা ইকুয়ালস টু থিটা, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, ফলো করে রেটা রিফ্লেক্ট করে গেল। এবার যে পয়েন্টে এই রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে কাট করলো সেটাকে নাম দেওয়া হলো এফ, ঠিক আছে। এটাই অ্যাকচুয়ালি ফোকাস, পরে এর ডেফিনেশন ভালো করে বলবো। এটা হচ্ছে এফ, সে পয়েন্টের নাম দেওয়া হলো এফ, যে পয়েন্টে রিফ্লেক্টেড রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসকে কাট করেছে, রাইট। আর এই এফ এর থেকে পি মানে এফ এর থেকে পোলের ডিস্টেন্সটাকে বলা হলো স্মল এফ, যেটাকে আমরা নাম দিই ফোকাল লেন্থ, ঠিক আছে। এবার কোয়েশ্চেন হচ্ছে হঠাৎ এটাকে আলাদা করে ফোকাল লেন্থ কেনই বা নাম দিলাম? অ্যাকচুয়ালি আমরা বের করবো, এই লেন্থটা বের করব। তো কেন এই লেন্থটা বের করব? আগের দিন বলেছি সায়েন্টিস্টরা জিনিসপত্র নিয়ে খালি ঘাটাঘাটি করে, তারা নিলেও না নানা রকম জিনিস বের করলো, এফ এর ভ্যালু বের করলো, সব কিছু বের করলো, করে যদি দেখে কোনোটা থেকে কোনো ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা থেকে নতুন ইনভেনশন তৈরি হয়, এভাবেই চলে সায়েন্স। তো এখানে কি আমরা এফ এর ভ্যালুটা বের করে নিশ্চয়ই ইউনিক এমন কিছু পাবো, তার জন্যই আমরা এফ এর ভ্যালুটা বের করছি, নিশ্চয়ই পাবো। খেয়াল রাখবে কি বললাম, নিশ্চয়ই ইউনিক কিছু একটা পাবো, কিছু একটা ভালো জিনিস পাবো, তার জন্যই আমরা এফ এর ভ্যালুটা বের করছি, ঠিক আছে। তো চলো এফ এর ভ্যালু বের করা যাক। আর এই সব কিছু শুরু করার আগে একটা প্রিরিকুইজিট যেটা তোমাদের বলে রাখি, এই দিস রে অফ লাইট ইজ অলওয়েজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই না যে কোনো রে আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে এরকম টেনা করে ফেলতে পারবো না, তা নয়। কিন্তু ক্লাস 10-এ এখন ফর দ্য টাইম বিং আমরা যা ডিসকাশন করছি, ফর দ্যাট এ এম is the ray which is the incident ray and it is parallel to the principal axis CP, ঠিক আছে। এখনকার জন্যে এ এম ইজ প্যারালাল টু সিপি, মাথায় ভালো করে বসিয়ে রাখো, কারণ যা করবো সব কিছু এইটার উপর বেস করেই, যে দ্য রে ইনসিডেন্ট রে ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। লিখে দিচ্ছি এখানে প্রথমেই, ইনসিডেন্ট রে ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তার মানে কি না, এ এম ইজ প্যারালাল টু সিপি, এ এম প্যারালাল টু সিপি। এবার আমাদের কি আমরা উদ্দেশ্য, আমরা এফটা বের করব, কিন্তু এফ বের করার জন্য এখানে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই দিকে যদি দেখি, এই সিএফ যেটা আছে সেটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এখানে দেখতে পাচ্ছি, আরও এখানে রে আছে, তো একটা জিওমেট্রি ক্রিয়েট হচ্ছে। মেবি এখান থেকে আমরা হালকা একটু ট্রিগোনোমেট্রি বা জিওমেট্রি লাগিয়ে বা অ্যাপ্লাই করে মেবি আমরা সিএফ এর ভ্যালুটা বের করতে পারবো। এবার সিএফ এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে সিপি থেকে সিএফ মাইনাস করলেই আমরা এই এফপি বা এফ এর ভ্যালুটা পাবো। তো এখন আমাদের টার্গেট কি, সিএফ এর ভ্যালুটা বের করার, কি না সিম্পল একটু ট্রিগোনোমেট্রি আর জিওমেট্রি অ্যাপ্লাই করে। তো চলো আমরা সিএফ এর ভ্যালুটা বের করে ফেলি। তো সিএফ এর ভ্যালু বের করার জন্য প্রথম একটা কনস্ট্রাকশন করব, সেটা হচ্ছে এফ থেকে সি এম এর উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, আর পয়েন্ট অফ পারপেন্ডিকুলার যেটা সি এম এর উপর পয়েন্ট, যে পয়েন্টে গিয়ে মিট করছে সেটাকে এর নাম দিলাম। তো এবার তাই আমরা দুটো ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। তো মেবি যদি কোনোভাবে কংগ্রুয়েন্সি ইউজ করতে পারি, কোনোভাবে
যদি কোনো একটা রিলেশন বের করতে পারি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে বা এই দুটো ডিস্টেন্সের মধ্যে, জানি যে এইটা আর, তাই তো, তো কিছু যদি একটা করতে পারি তো মেবি সিএফ এখান থেকে বেরোনোর একটা চান্স আছে। তো চলো আমরা ফার্স্টে কনগ্রুয়েন্সি ট্রাই করি। যদি এই দুটো কনগ্রুয়েন্ট হয়ে যায় বাই চান্স, দেখে মনে হচ্ছে ওর জন্যই ট্রাইটা করছি, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে। এই দুটো যদি ইকুয়াল হয়, সিএন আর এনএম, এই পুরোটা জানি আমরা আর রেডিয়াস অফ কার্ভেচার, তাহলে r/2 করে মেবি এইটা একটা বের করার চান্স আছে। তো চলো ট্রাই করি সেটা। তো ফার্স্টে লিখছি, চলো ইন ট্রায়াঙ্গেল CFN আগে নিচ্ছি, CFN অ্যান্ড ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি একটা FMN, ঠিক আছে। প্রথম কি দেখব, প্রথম এটা যেটা আমরা কনস্ট্রাকশন করেছি, চলো কনস্ট্রাকশন করেছি এটা পারপেন্ডিকুলার, তার মানে অ্যাঙ্গেল এই CFN ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল CNF ইকুয়ালস টু এই ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল FNM ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে। এটা আমরা কনস্ট্রাকশন করে পেয়েছি। আরেকটা এখানে আমরা প্রথমেই কি বললাম যে AM ইজ প্যারালাল টু CP, প্রথম বলেছি। তা AM যদি প্যারালাল টু CP হয় আর MC কে যদি আমরা ট্রান্সভার্সাল ধরি, তাহলে অ্যাঙ্গেল এই যে এইটা থিটা যেটা আছে এইটাও তাহলে থিটা হবে, রাইট? কারণ AM প্যারালাল টু CP, CM ইজ দ্য ট্রান্সভার্সাল, আর এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল। তার জানি আমরা প্যারালাল লাইনের মধ্যে অল্টারনেট অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, তো সেটাও করে ফেলি। অ্যাঙ্গেল AMC ইকুয়ালস টু অ্যাঙ্গেল MCF বা MCP ইকুয়ালস টু থিটা। এটাকে আমরা কি লিখবো না, অল্টারনেট অ্যাঙ্গেল অ্যান্ড কোনটা, AM ইজ প্যারালাল টু CP, AM প্যারালাল টু CP, রাইট? চলো এবার আর একটা কিছু যদি পাই, আর কি পেতে পারি কমনের মধ্যে, এই যে FNটা কমন সাইড, তো FM ইজ কমন সাইড তোমরা জানি। এবার কি লিখতে পারি, দুটো ট্রায়াঙ্গেল, তার মধ্যে দুটো অ্যাঙ্গেল সেম আর একটা সাইড সেম, তো AAS কংগ্রুয়েন্সি আমরা আগে পড়েছি, মানে ফিজিক্সে পড়িনি, ম্যাথসে নিশ্চয়ই পড়েছো, AAS কংগ্রুয়েন্সি, অ্যাঙ্গেল সাইড। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, দেয়ারফর ট্রায়াঙ্গেল CFN is congruent to triangle FMN। এবার আমরা কি জানি, what is congruency? It means that the two triangles are equal in each and every respect. In all respects the two triangles are equal. সেখান থেকে আমরা কি বলতে পারি না, তাদের corresponding পার্টগুলো ইকুয়াল, রাইট? that the corresponding parts of congruent triangles are equal. তো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে আমাদের ইম্পর্টেন্ট আমরা কি জিনিস তুলে নিতে পারি, CN ইকুয়ালস টু NM যদি হয়, কারণ হবেই, কারণ CPCT corresponding parts of congruent triangles, CPCT, CN equals to NM হয়ে যাবে পুরোটা R, তার মানে each equals to R/2, therefore CN equals to NM equals to R/2 কি না, CPCT মানে কি না, corresponding parts of congruent triangles are equal, তাই জন্যে। তো এটা R/2 পেলাম। এবার দেখো এই যে ছোট ট্রায়াঙ্গেলটা CNF, আমাদের অ্যাকচুয়ালি CF এর ভ্যালু চাই, তো আচ্ছা আমরা এইটা জানি থিটা, আর এই একটা সাইড জানি, তাই তো। এবার একটু ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে দেখি যদি কিছু পাওয়া যায়। তো এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমাদের এইটা বেস, 90 ডিগ্রি যদি হয় তাই এটা বেস, এটা পারপেন্ডিকুলার, মানে এইটা হাইপোটেনিউজ। তো আমরা এই ছোট ট্রায়াঙ্গেল CNF এর একটু cos থিটার ভ্যালুটা লিখি, যদি সেখান থেকে CF এর ভ্যালুটা বের করা যায়। তো ইন ট্রায়াঙ্গেল CNF কি পাবো, cos থিটার ভ্যালু লিখছি, ঠিক আছে। তো cos থিটা কি বেরোলো, cos থিটা ইজ বেস আপন হাইপোটেনিউজ, তাই তো, বেস আপন হাইপোটেনিউজ। সেটা কি আসছে, বেস হচ্ছে CN এর ভ্যালু কত, R/2, আর হাইপোটেনিউজ কত আমাদের CF, যেটা আমাদের চাই, তো 2 টাইমস CF। তা এখান থেকে আমরা CF এর ভ্যালুটা পেয়ে যাবো, অর CF ইকুয়ালস, CF যদি এদিকে যায় cos থিটা নিচে যাবে, তার মানে R/2 ইন্টু 1/cos থিটা কি হয়, sec থিটা। চলো, তাহলে এতক্ষণে আমরা CF এর ভ্যালু পেলাম, কিন্তু আমাদের কি চাই, F। তার মানে এই পুরো CP-টা ভ্যালু যেটা R, ওখান থেকে CF আমরা সাবট্রাক্ট করবো, তাহলেই আমরা CF এর এই F এর ভ্যালুটা পাবো, রাইট? তো এখানে আমরা F এর ভ্যালু CP মাইনাস
CF which is equals to F equals to তারপরে F কেন লিখলাম equals to R minus R by 2 sec theta. তো এটাকে যদি একটুখানি কমন নিই R by 2 equals R by 2 কমন নিলে this will be 2 minus sec theta F. তো আমরা F এর ভ্যালু ফাইনালি কি পেলাম R by 2 2 minus sec theta. তোমরা তো বলবে স্যার আপনি বলেছিলেন F এর ভ্যালু কিছু একটা ইউনিক পাবো ওর জন্যই আমরা এত পড়াশোনা করছি তো ইউনিক তো পেলাম না তো কি থিটা আর কিছুই বুঝতে পারছি না প্রথমে একটুখানি দেখি F এর ভ্যালু কি বোঝাচ্ছে এখানে F এর ভ্যালুটা F এখানে কি R এর উপর ডিপেন্ড করছে R আর থিটার উপর ডিপেন্ড করছে রাইট তো সেটা কোয়াইট মানে কী বলবো খুব স্বাভাবিক না কারণ দেখো একটা লেন্সের উপর এসে লাইট পড়ছে এবার লেন্সটা কতটা কার্ভড তাই না সেটা তো তার রেডিয়াস অফ কার্ভেচার থেকেই আমরা বুঝবো এবার অবভিয়াসলি লেন্স বলছি মিরার সরি তো মিরার কতটা কার্ভড তার উপর তো এইটা ডিপেন্ড করবেই না যদি এটা কম কার্ভড হয় মেবি এটা এই রিফ্লেক্টেড এটা একটু আগে থেকে বেরিয়ে গেল যদি বেশি কার্ভড হয় মেবি একটু দূর থেকে গেল তো ঠিক আছে এই ডিস্টেন্সটা আর এর উপর ডিপেন্ড করছে আর থিটার উপরও তো ডিপেন্ড করবেই একটা লাইট রে কোন অ্যাঙ্গেলে এসে পড়ছে ধরো এই অ্যাঙ্গেলটা যদি একটু বড় হতো তাই না অ্যাঙ্গেলটা যদি একটু বড় হতো তাহলে হয়তো এই পয়েন্ট দিয়ে যেত না অন্য পয়েন্ট দিয়ে যেত তো এ তো ঠিক আছে যে অবভিয়াসলি এইটা লেন্স এই মিরারের একটা প্রপার্টি আর এর উপরেও ডিপেন্ড করছে আর লাইটের কীভাবে ইনসিডেন্ট হচ্ছে সেটার উপরেও ডিপেন্ড করছে তা ইউনিক কী হলো ধরো যদি এটা থিটার উপর ডিপেন্ড না করতো তাহলে কি এটা ইউনিক হতো কি বলো ধরো এই এফটা যদি থিটার উপর ডিপেন্ড না করতো তার মানে কি এফ থিটার উপর ডিপেন্ড করছে না তার মানেটা কি তার মানে কি আমি যে কোনো অ্যাঙ্গেলে রে ইনসিডেন্ট করাচ্ছি আমি এইভাবে একটা রে ইনসিডেন্ট করালাম একটা এইভাবে করালাম একটা এইভাবে করালাম রাইট যেভাবে খুশি করাচ্ছি তাতে রিফ্লেক্টেড রে ডিস্টেন্স ফ্রম দ্য পোল চেঞ্জ হচ্ছে না মানে কি বলতে চাইছি যে আমি অ্যাঙ্গেলটা যা খুশি নিচ্ছি কিন্তু যখন অ্যাঙ্গেলটা রিফ্লেক্ট করছে এই যে ডিস্টেন্সটা প্রিন্সিপাল অ্যাক্সিসের থেকে সেটা যে কোনো রের জন্য সেম থাকছে থিটার উপর ডিপেন্ড না করা মানে তো তাই যে এই ডিস্টেন্সটা এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে না মানে এটা যা খুশি হোক না কেন এটা ফিক্স হয়ে যাবে তো এটা তো ভৌতিক ব্যাপার হয়ে যাবে না যদি হয় যে আমি যে কোনো অ্যাঙ্গেলে ফেলছি আমার রেটা অথচ সবকটা রেই ধরো আমি এখান থেকে একটা রে ফেললাম অ্যাঙ্গেল অন্য কিন্তু এই সেম এফ পয়েন্ট দিয়েই সবকটা রে যাচ্ছে যাই রে নিই না কেন এফ পয়েন্ট দিয়ে যাচ্ছে যাই রে নিই না কেন সব ওই এফ পয়েন্ট দিয়ে যাচ্ছে সেটা কখন হবে না যদি এই থিটা না থাকে ঠিক আছে তাহলে চলো প্রথম আমরা একটু এই এফ এর সাথে থিটার কি অ্যাকচুয়াল রিলেশন আসছে সেটা একটুখানি খুঁটিয়ে দেখি ঠিক আছে একটু এই জায়গাটা একটু না বইতে তোমরা পাবে না পরীক্ষাতেও তোমায় এত ডিটেলসে কেউ জিজ্ঞেস করবে না কিন্তু এটা তোমার বোঝার জন্য বলছি তোমার পরবর্তীকালে গিয়ে তুমি সব কিছু বুঝতে পারবে তোমার ব্রেনটা ক্লিয়ার হবে তোমার চিন্তা করার শক্তিটা বাড়বে ক্ষমতাটা বাড়বে তাই জন্য বলছি একটু কীভাবে অ্যাপ্রোচ করতে হয় জিনিসকে সেটা আমি এখানে বলছি ঠিক আছে তো এবার এখানে ধরে নাও আমি থিটার সাথে অ্যাকচুয়ালি থিটার সাথে এফ কেমন করে ভ্যারি করছে একটু দেখার চেষ্টা করি তো আমরা থিটার একটা ভ্যালু নিচ্ছি সেক থিটার ভ্যালুটাও লিখি এখানে সেক থিটার ভ্যালু আর এফ ঠিক আছে আমরা 4-5টা থিটার ভ্যালু নিয়ে দেখি না যে এফটা অ্যাকচুয়ালি থিটা 1 ডিগ্রি কী হচ্ছে 2 ডিগ্রি এফের ভ্যালুটা কী আসছে চলো সেটা করে দেখি ঠিক আছে করে নিলাম এটা টেবিল করছি ঠিক আছে থিটার সাথে এফ ঠিক আছে বেশি না 6টা ধরো ভ্যালু নিলাম 1 2 3 4 5 তো কী কী ভ্যালু নিলাম ধরো আমরা 1 ডিগ্রি নিলাম 2 ডিগ্রি নিয়ে দেখলাম 3 ডিগ্রি নিলাম 10 ডিগ্রি নিলাম 30 ডিগ্রি নিলাম আর 50 ডিগ্রি নিলাম তো মুখস্থ নেই আমার ভ্যালু ঠিক আছে এখন ক্যালকুলেটারে করলেও সময় লাগবে তো এটা খাতায় ভ্যালুটা লিখে রেখেছি তোমাদের জন্য সেটা দেখে লিখছি হ্যাঁ তো 1 ডিগ্রিতে সেক থিটার ভ্যালু হচ্ছে 1.0001 ঠিক আছে বেঁকেই গেল তোমাদের পড়াতে গিয়ে 1.0001 ঠিক আছে এর জন্য এফ এর ভ্যালু আসছে r/2 ইন্টু r/2টা ইচ্ছে করে বাইরে রাখছি ভেতরে ভ্যালুটা দেখছি কত আছে r/2 ইন্টু 0.99984 বাপরে তো 1 ডিগ্রিতে ভ্যালু আসছে 0.99984 মানে কি বলবো মানে 1-এর তো মানে 1 ধরে নেওয়াই যায় মানে 0.9999 চলেই যাচ্ছে তারপর গিয়ে 84 মানে সেটা 1 ধরে নিই 1-এর খুব কাছাকাছি তাই তো
চোখে দেখবে মাইক্রোস্কোপিক লেভেলে চেঞ্জ হচ্ছে। তখন এটা আমি কী বলতে পারি, দিস ইজ r/2 ইন্টু অ্যাপ্রক্সিমেটলি r/2 ইন্টু 1, অ্যাপ্রক্সিমেট কি মানে অ্যাপ্রক্সিমেট কি ইকুয়ালি ধরতে পারি, তাই তো? মানে এই ভ্যালুটা কত এলো r/2। 2 ডিগ্রি দেখি, ঠিক আছে চলো। 2 ডিগ্রিতে 1.0006, ঠিক আছে। আর এটার ভ্যালু আসছে r/2 ইন্টু 0.99939। এবারও 99939, মানে এটা কী বলো তো, মানে 99 1 2 3 4 5, 1 লক্ষর সাথে 50-এর যদি আমি এখন তুলনা করি, আমার কাছে 1 লাখ টাকা আছে, তোমার কাছে 50 টাকা আছে। 50 টাকাটা টাকা, কিন্তু আমার 1 লাখ টাকার কাছে কি তোমাকে তার তুলনায় কি তোমার 50 টাকা কিছু, মানে সেটা আদৌ কি কিছু আছে আমার 1 লাখ টাকার কাছে? না, আমার কাছে 1 লাখ টাকা নেই, আমি অত বড় লোক নই, আমি কথার কথা বলছি। আছে কি 1 লাখের কাছে 50-এর কী দাম? তো এখানেও সেরকম, যে এটা 1-এর মানে খুবই কাছে, 1-এর পর 0.00056-এর চেঞ্জ, মানে 1-এর খুব কাছে। তো এটাকে নিতে পারি r/2 ইন্টু 1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু r/2। এটা নি, চলো 3 ডিগ্রি দেখি। 3 ডিগ্রি কত? 1.0013, আর এটার ভ্যালু আসছে r/2 0.9986। এটাও সেম ব্যাপার, 99 তারপর গিয়ে চেঞ্জ হচ্ছে, মানে এখানে 10, আমার কাছে 10,000 টাকা, তোমার কাছে 10,000 টাকা, আমার কাছে 14 টাকা, এরকম ব্যাপার। কিছুই হবে না, 1-এর খুব কাছাকাছি এটাও। তো এটাও r/2 ইন্টু 1, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু r/2। 10 ডিগ্রি নিয়ে নিই। 10 ডিগ্রি হচ্ছে 1.0154, আর এফের ভ্যালু 0.98। হ্যাঁ, এবার 98.98, মানে তোমার কাছে 100 টাকা, আমার কাছে 2 টাকা, ঠিক আছে। তাও 100 টাকার কাছে 2 টাকা আর কি বলো, 100 টাকায় তো অনেক কিছু হয়ে যাবে, 2 টাকা তো চকলেটের বেশি কিছু হবে বলে মনে হচ্ছে না, তাই তো? তাই এটাও ধরে নিচ্ছি অ্যারাউন্ড ওই r/2 এর কাছাকাছি। মানে কি বলবো, এটা 0.02 এর চেঞ্জ, এটা কিছুই না, 1-এর কাছে 0.02 এর চেঞ্জ আর কি। তো এটাও r/2 ইন্টু 1 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু r/2। 30 ডিগ্রি দেখি, চলো এবার একটু বড় অ্যাঙ্গেল। 1.1547 সেক থিটার ভ্যালু, আর এই ভ্যালুটা আসছে এফের ভ্যালু r/2 ইন্টু 0.8452। হ্যাঁ, এবার তো মানে 1-এর কাছে 0.8, মানে তোমার কাছে 100 টাকা, আমার কাছে 80 টাকা। তুমি 100 টাকা দিয়ে বড় কিছু কিনতে পারো, আমিও 80 টাকা দিয়ে কিন্তু একটা কিছু ভালো কিনতেই পারি। তো ব্যাপারটা এখানে সেরকমই, 100 টাকার সাথে 80 টাকার তো তুলনা করা যায় না, মানে নেগলেক্ট করা যায় না। তো এটা তো 0.8, আর মোটামুটি 0.8 টাইমস, তো মোটামুটি খুব কাছেই। তো ছেড়ে দাও, এটা কিছু করার নেই, এটা তো এটাই থাকবে। 50 ডিগ্রিতে দেখি। 50 ডিগ্রি হচ্ছে 1.557, ঠিক আছে। এটা হচ্ছে r/2 0.444। এটাও কি 50 টাকার সাথে 100 টাকার তুলনার মতো, 0.4 r/2। তো এটাও আমরা কিছু করতে পারবো না, এটাও এরকমই থাকবে। তো এত বকবক করার কারণটা কি, রাইট? হঠাৎ এত বকবক করলামই বা কেন? কি এসব ভ্যালু লিখলেন স্যার? দেখো, থিটার ভ্যালু এখান থেকে আমরা এইটা দেখে আমরা কি ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা থেকে আমরা কি ট্রেন্ড দেখতে পাচ্ছি, যে যখন থিটার ভ্যালুটা ছোট, 0 1 2 3 4 আপ টু 10 ডিগ্রি আমরা দেখেছি। তো ধরে নাও 0 থেকে 10 ডিগ্রির মধ্যেই যখন থিটার ভ্যালু, তখন এফের ভ্যালুটা মোটামুটি r/2। আর এই চেঞ্জ এক্সকিউজ মি, আর এই চেঞ্জটা প্রায় মানে 0.00002, 0.00015, 0.0025 এই রেঞ্জের চেঞ্জ। তো সেটাকে আমরা নেগলেক্ট করতেই পারি। তো 0 থেকে 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 7 থেকে 11, 0 থেকে এরকম মোটামুটি রেঞ্জে কি দেখছি আমরা, যে এফের ভ্যালুটা r/2 এর ইকুয়ালি ধরে নেওয়া যায়। এক্স্যাক্ট হচ্ছে না, কিন্তু খুব কাছে, মানে মাইক্রোস্কোপিক লেভেলে কাছে। মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে তো সেমই, মাইক্রোস্কোপিক লেভেলে হয়তো কাছে, একটু মানে মাইক্রোস্কোপিক লেভেলে একটু দূরে আছে। ফিজিক্যাল ওয়ার্ল্ড চোখে তো দেখে বোঝাই যাবে না, সেরকম ব্যাপার আর কি। তো ছোট অ্যাঙ্গেলের জন্য আমরা দেখছি কি, যে থিটার ভ্যালুটা, এই এফের ভ্যালুটা r/2 থিটার উপর ডিপেন্ড করছে না। আর বড় যত অ্যাঙ্গেল যাচ্ছি তত এটা r/2 থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি, থিটার ভ্যালুর উপর r/2টা একটু ডিপেন্ড করছে। প্রথম দিকে থিটার ভ্যালুর উপর এফটা ডিপেন্ড করছে না, প্রথম দিকে থিটার ভ্যালুর উপর এই r/2, এটা r/2 এর কাছাকাছি থাকছে, আর চেঞ্জ হচ্ছে না। কিন্তু থিটার ভ্যালু যখন একটু বড় হচ্ছে,
তখন এফটা কিন্তু এই r/2 এর থেকে অনেকটা ডেভিয়েট করছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমি তোমায় প্রথমে কি বললাম যে ইউনিকনেস, তোমরা বইতে দেখবে লেখা আছে f = r/2। তো f = r/2 কখন? f = r/2 তখনই যখন আমাদের থিটার রেঞ্জটা একটু স্মল, 0 থেকে 10 এর মধ্যে যখন থিটার রেঞ্জ, তখনই সেটা হচ্ছে f = r/2, আদারওয়াইজ নট। আমি এটা এখানে এঁকে দেখাচ্ছি, তবে তোমরা বুঝতে পারবে। এবার থিটা 0-র খুব কাছে মানেটা কি, সেটা ফিজিক্যালি কি বোঝায় থিটা 0-র খুব কাছে, সেটা এবার আমি করছি, ঠিক আছে? তো এগুলো মনে রাখো, এগুলো অ্যাকচুয়ালি এগুলো এভাবেই পড়ানো উচিত, কিন্তু জানি না তোমাদের বইতে তো এভাবে নেই, এইটুকু অন্তত তোমাদের জানা উচিত, ঠিক আছে? তো যখন এটা হলো, তো আমি তোমাকে একটা ছবি আঁকি এখানে, যেটা সেটা দেখে ছবিটা এঁকে, এটাও মুছে দিই, ছবিটা এঁকে তোমাদের আমি বোঝাচ্ছি ব্যাপারটা। তো এই ধরো একটা মিরর আছে, ঠিক আছে? এই ধরো আমি রে অফ লাইট আঁকছি এবার, ঠিক আছে? প্রথমটা ধরো এইখানে গেল, এখান থেকে বেরিয়ে গেল। এখন ফর দ্য টাইমিং ধরে নিচ্ছি সবগুলো সেম ফোকাস আর সেম সেন্টার অফ কার্ভেচার, সেম ফোকাস দিয়ে সবগুলো পাস করছে, ধরে নিচ্ছি লাইট রেগুলো, ঠিক আছে? তো এটা এরম গেল, এরম বেরোলো, ঠিক আছে? চলো পরে আরেকটা লাইট নিলাম, ধরো এইখান থেকে যাচ্ছে, এটাও ধরে নাও এই ফোকাস দিয়েই পাস করলো, এই থার্ড ধরো এইখান থেকে একটা গেল, এটাও এই ফোকাসটা দিয়েই পাস করে গেল, ঠিক আছে? এগুলো সবগুলো যদি নর্মালটা আমি আঁকি, সব এই যে এইটার ক্ষেত্রে এইটা নর্মাল, ঠিক আছে? পরেরটা লালটার ক্ষেত্রে এইটা নর্মাল, আর ছোট্ট কালোটার ক্ষেত্রে তো দেখাই যাচ্ছে না। তো এইটা ধরলাম θ1 অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা, এটা ধরলাম θ2, আর এইটা ছোট্ট এখানে θ3, হ্যাঁ এটা আছে এখানে বড় করে আঁকছি θ3। তো এটা দেখে আমরা একটু ক্লামজি হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি কী আঁকলাম সেটা যদি রিকল করো বুঝবে। তিনটে রে আমরা নিলাম, প্রথমটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেকটা দূরে, তারপরেরটা একটু কাছে, তারপরেরটা আরও অনেকটা কাছে। তো যত আমরা প্রিন্সিপাল রের দিকে যাচ্ছি, যত আমরা রেটাকে প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে নামাচ্ছি, তত আমাদের থিটার ভ্যালু, মানে এই যে থিটা, এই থিটাটাই তো এইটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, সেটা কমছে। θ1 হিয়ার, θ1 গ্রেটার দেন θ2 গ্রেটার দেন θ3। যত দেখছো প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে আমাদের রেটা যাচ্ছে, ততই থিটার ভ্যালু 0-র দিকে যাচ্ছে, আর যত থিটার ভ্যালু 0-র দিকে যাবে, এফ এর ভ্যালু তত বেশি অ্যাকিউরেটলি r/2 হবে। কি বললাম ভালো করে শোনো, যত ভালো করে মন দিয়ে, যত বেশি রেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের দিকে যাবে, রাইট, তত বেশি থিটা টেন্ডস টু 0, মানে কি 0-র কাছাকাছি যাবে। থিটা যখনই 0-র কাছাকাছি যাচ্ছে, তার মানে এই দেখতে পাচ্ছ এখান থেকে, থিটা যখন 0-র যত বেশি কাছাকাছি যাবে, তত বেশি f = r/2, তত বেশি f এর ভ্যালুটা r/2 এর কাছে যাবে। যত বেশি অ্যাঙ্গেল 0-র কাছে মানে ততটা বেশি নিচে, ততটা বেশি সে প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে আমাদের ইনসিডেন্ট রে, তার মানে ততটা অ্যাকিউরেট f = r/2। তার মানে ফর f = r/2, the incident rays must be very near to the principal axis। আর এই কন্ডিশনটা, when the rays are very near to the principal axis বা the incident angle is near to 0 degree, তখন সে কন্ডিশনটাকে বলা হয় কি বলবো ওটাকে, মানে সেই রেগুলোকে, এই যে রেগুলো যাচ্ছে, যখন একটা রের ইনসিডেন্স অ্যাঙ্গেলটা খুব 0 ডিগ্রির কাছাকাছি, তখন সেই রেটাকে বলা হয় প্যারা অ্যাক্সিয়াল রে। ফেনোমেননটা প্যারা অ্যাক্সিয়ালিজম বলতে পারো, কিন্তু সেই রেগুলোকে বলা হয় প্যারা অ্যাক্সিয়াল রেস। when the rays are very near to the principal axis, or when the incident rays make an angle very near to 0 degree, then the rays are known as para-axial rays। তার মানে f = r/2 বড় বড় করে বইতে যেটা লেখা আছে, এটা তখনই ভ্যালিড যখন রেজ আর প্যারা অ্যাক্সিয়াল, অ্যান্ড প্রথমে যেটা বলেছি রেজ আর প্যারালাল, প্রথম থেকে বলে আসছি, প্যারালাল না হলে এসব হবে না। ফার্স্টের থেকে রেজ আর প্যারালাল অ্যান্ড রেজ আর প্যারা অ্যাক্সিয়াল, দেন অনলি f = r/2 ইজ ভ্যালিড। এইটা তোমাদের জানা দরকার। শুধু f = r/2 জানলে তো হয়েই গেল। 11-12 গিয়ে তখন স্যাররা বলবে যে কী শিখেছো আর। তো এইটুকু জেনে রাখা দরকার, নাহলে তো এটা মানেই নেই। খালি f = r/2 জেনে কী হবে, তাই না? তো চলো এই পুরোটা মুছে আমি এটা সাম আপ করে দিই, আর তারপর প্রপার ফোকাসের ডেফিনেশন দিয়ে শেষ করব।
ঠিক আছে? এই পুরো যেটা বললাম তোমার এই আগে এই যত এইসব দেখালাম করে, এগুলো তোমার বোঝার জন্য করে আমি তোমাকে দেখালাম। এই পুরোটা না এক্সামে তোমাকে এইসব জিজ্ঞেস করবে না, এই ফর্মুলা তোমায় কোনো স্যার জিজ্ঞেস করবে না তোমার এক্সামে, নো ওয়ান উইল আস্ক ইউ। বাট এই ফর্মুলাটা না জানলে তো বুঝতে পারতে না। এটা তোমাদের বইয়েও হয়তো লেখা নেই, আমি জানি না, বইয়েও লেখা নেই, কিন্তু এটা তোমাদের বুঝতে হবে। যাই হোক, যা মনে রাখতে হবে সেটা তোমাদের আমি লাস্টে বলে দিচ্ছি। কিন্তু এখান থেকে দেখো, ফর থিটা ভেরি স্মল, যখন থিটার ভ্যালুটা খুব স্মল হবে, দেন উই ক্যান সে f equals r/2। তো f equals to r/2। এবার এটা তোমরা ক্লাস 10-এ পড়ো। এখন তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ f, ইউ হ্যাভ টু সে f equals r/2, রাইট? আর এর জন্য নেসেসারি কন্ডিশন কি, কেন বললাম যে তোমরা ক্লাস 10-এ পড়ো, এর জন্যই যে প্রথমেই বলে দিয়েছি যত দিন যাবে তত বেশি করে তোমরা পড়বে অ্যাবাউট লাইট। আজকে 10-এ পড়ছো, যা জানবে 11-এ বেশি জানবে, 12-এ বেশি জানবে, আস্তে আস্তে যত দিন যাবে তত বেশি জানতেই থাকবে। তো এই যা কিছু এর আগে বললাম সেগুলো হচ্ছে তোমাদের কি বলবো, সেগুলো তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, রাইট? কিন্তু ক্লাস 10-এ তোমায় যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফোকাস, তুমি বলবে f equals to r/2। আর এর সাথে এক্সট্রা কি জেনে রাখবে না, এর নেসেসারি কন্ডিশনস কি না, necessary conditions কি না, ফার্স্ট the rays must be parallel to the principal axis, and second the rays must be paraxial। রেজ বলতে আমি এখানে ইনসিডেন্ট রেজের কথা বলছি, ইনসিডেন্ট রেজ, রাইট? তো কি না, যত রেসগুলো আমাদের প্যারালাল, যত রেসটা ফার্স্ট অফ অল প্যারালাল তো হতেই হবে, আর যত বেশি আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছে থাকবে তত বেশি সেগুলো কি হবে না, জিরোর কাছাকাছি হবে, 0 থেকে 10 ডিগ্রি ছোট রেঞ্জে থাকবে, আর f equals to r/2 তত বেশি অ্যাকিউরেট হবে। আর f equals to r/2 আমরা বলতে পারি f equals to r/2 ফর প্যারাঅ্যাক্সিয়াল অ্যান্ড প্যারালাল রেজ, রাইট? সো চলো এবার এটা মোটামুটি আমাদের এন্ড। এটা শেষ করে আমরা লাস্ট কনকেভ আর কনভেক্স মিররের ফোকাসের ডেফিনিশন দিয়ে আমরা এটাকে এন্ড করব, রাইট? চলো। তো এটা একটা কনকেভ মিরর আঁকা ছিল, এখানে পাশেই একটা কনভেক্স আঁকছি। কি ভেক্স মানে ভেতরে, তো ভেতর দিকটা আমরা দাগ করে দিলাম। তো এবার আমরা জানি কি না, কনভেক্স মিররের ক্ষেত্রে দিস ইজ আ কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাস বিহাইন্ড দ্য লেন্স হয়, ফোকাস বিহাইন্ড দ্য মিরর হয়, আর এটা সেন্টার অফ কার্ভেচার। দিস ইজ দ্য ফ্রন্ট সাইড অফ দ্য কনভেক্স মিরর। ধরো এখানে একটা রে অফ লাইট এরকম এলো, এইটা এরকম, দাঁড়াও আমি কোন লাইনের কি সিগনিফিকেন্স সব তোমাদের বলবো, একটু ওয়েট করো। এখানে হলো, আর এই সেন্টার অফ কার্ভেচারটা এই চলে গেল। তো এবার ফোকাসের ডেফিনেশন আমরা পড়বো। প্রথম আমরা কনকেভটা বলে নিই, তারপর কনভেক্সে যাব। তো ভালো করে শুনবে। দ্য রে অফ লাইট আফটার বিং রিফ্লেক্টেড ফ্রম আ কনকেভ মিরর passes through a point on the principal axis known as the principal focus or focus of the concave mirror। কি বললাম, a ray of light after being reflected from a concave mirror passes through a point on the principal axis known as focus or principal focus of the concave mirror, রাইট? সব পরে আমি পিডিএফ তোমরা ডিটেলসে পেয়ে যাবে। এখানে কনকেভের জন্য বললাম, এবার কনভেক্সের জন্য ব্যাপারটা একটু আলাদা। কনভেক্সের জন্য কি, কনভেক্সের জন্য তো আমরা জানি যে ফার্স্ট অফ অল এভরিথিং হ্যাপেন্স অন দ্য ফ্রন্ট সাইড অফ দ্য মিরর। লাইট অ্যাক্টিভিটি সব কিছু মিররের ফ্রন্ট সাইডে হয়, বিহাইন্ডে হয় না। যদি এটা না জেনে থাকো তাহলে প্রিভিয়াস লেকচারগুলো প্লিজ দেখে নাও। তো এই যে লাইট রেটা এখানে ইনসিডেন্ট হলো, এটা এইরকম চলে গেল, আর দিস ইজ দ্য নর্মাল। এখানে থিটা দুটো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ফলো হবে। কিন্তু এখানে কি হয় না,
when the reflected ray, বারবার বলছি, when the reflected ray is extended geometrically, when the reflected ray is extended geometrically, then it passes through a point on the principal axis known as the focus. এখানে ডটেড লাইন মানে কিন্তু লাইট রে নেই। কনভেক্স মিররের ক্ষেত্রে কি হয়, যখন কনভেক্স মিররের ক্ষেত্রে যখন আমরা রিফ্লেক্টেড রেটাকে ফিজিক্যালি নয়, এখানে রে নেই, জিওমেট্রিক্যালি যখন আমরা এটাকে এক্সটেন্ড করি, ব্যাক সাইড অফ দ্য মিররে যখন আমরা এক্সটেন্ড করি রিফ্লেক্টেড রেকে, যে পয়েন্ট দিয়ে ওটা পাস করে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ফোকাস বা ফোকাস, রাইট? এবার এখানে যেরকম কি প্যারাঅ্যাক্সিয়াল যদি রেজ হয় ফর আ কনকেভ মিরর, আমরা সব কিছু পড়লাম ফর আ কনকেভ মিরর, যদি প্যারাঅ্যাক্সিয়াল রে হয় সবগুলো যদি ছোট 0 থেকে 10 ডিগ্রি বা একটা ছোট রেঞ্জ, 0 থেকে 10 আমি বারবার বলছি, এর মানে কিন্তু 0 থেকে 10ই না, 10.1, 10.2 বা 9.8 অব্দিও অনেকে নেয়। মোটামুটি একটা 0 থেকে 10 রেঞ্জ আমি বলছি, যেখানে f = r/2টা ভ্যালিড। তোমাদের জন্য ক্লাস 10 অনুযায়ী যাই দিক না কেন f = r/2 ইউজ করবে, ওকে? তো এখানে কি হলো, ফোকাসের ফোকাল লেন্থ f = r/2 সব যেরকম এখানে ওই রেজের জন্য ভ্যালিড, এখানেও সেম। এখানে নাহলে আমি আলাদা করে আর নতুন করে সব কিছু করে দেখাচ্ছি না, এখানেও সেম। এখানেও এই যে ডিস্টেন্সটা, দিস ইজ স্মল f অ্যান্ড দিস স্মল f = r/2। তো কনভেক্স লেন্সের জন্যে, কনভেক্স মিররের জন্য কি না, রিফ্লেক্টেড রেটা যদি আমরা জিওমেট্রিক্যালি, যদি রিফ্লেক্টেড রেটাকে আমরা জিওমেট্রিক্যালি এক্সটেন্ড করি পিছন দিকে, ফিজিক্যালি ঘটছে না, জিওমেট্রিক্যালি এঁকে আমরা যদি এক্সটেন্ড করি, তাহলে যে পয়েন্টে সেটা পাস করে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস ওটাকে ফোকাস বলে। তো ইংলিশে কি, দ্য রিফ্লেক্ট when a ray after being reflected from a convex mirror appears to come from a point on a principal axis known as the principal focus of the convex mirror। কি না, appears to come বা appears to diverge, যে কোনো একটা ইউজ করতে হবে। কি না, a ray of light after being reflected from a convex mirror appears to diverge or appears to come from a point on the principal axis known as the principal focus or focus of the convex mirror, right? তো দুটোর ক্ষেত্রেই এখানে কি, the ray of light after being reflected passes through a point on the principal axis known as the principal focus or focus of the concave mirror, আর এখানে a ray of light after being reflected from the convex mirror appears to be coming from a point on the principal axis known as focus or principal focus of the convex mirror। তার মানে কি, এখানে অ্যাকচুয়ালি ফোকাস দিকে রেটা পাস করছে ইন কেস অফ আ কনকেভ মিরর, আর এখানে অ্যাকচুয়ালি রে কিন্তু পাস করছে না ইন কেস অফ আ কনভেক্স মিরর। ইন কেস অফ আ কনভেক্স মিরর দ্য রে অ্যাপিয়ার্স টু বি কামিং ফ্রম দ্য ফোকাস। তো আমাদের তিনটে জিনিস যেটা কি মনে রাখতে হবে, পরে তোমরা PDF পেয়ে যাবে। কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাসের ডেফিনেশন, কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাসের ডেফিনেশন, আর মোস্ট ইম্পর্ট্যান্ট f = r/2, এই রিলেশন তোমাদের মনে রাখতে হবে। এই তিনটে জিনিস এই লেকচার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, f = r/2 আর এর নেসেসারি কন্ডিশন, কনকেভ মিরর আর কনভেক্স মিরর এই দুটোর ফোকাসের ডেফিনেশন। তো আমি যেভাবে পড়ালাম তোমাদের এই তিনটেই অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট এই লেকচারে। এই তিনটে জিনিস আমি 5 মিনিটে বলে দিয়ে এটা শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি পুরো যেটা বললাম সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সায়েন্স। ওই সায়েন্টিফিক থিঙ্কিংটা দরকার, না হলে চিন্তাধারাটা ঠিকঠাক ডেভেলপ হবে না, কীভাবে চিন্তা করব। তো এই সায়েন্টিফিক থিঙ্কিংটা দরকার, যেগুলো এখানে সব আমরা করলাম, এগুলো মনে রেখো কী করলাম। বাট তোমার নলেজের জন্য আপ টু ক্লাস 10 বাস এই তিনটেই, অ্যাকর্ডিং টু ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, দিস থিংস আর ইম্পর্টেন্ট, অ্যান্ড দিস থিংস আর ইম্পর্টেন্ট ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ। তুমি যদি অ্যাকচুয়ালি সায়েন্স বুঝতে চাও, দিস থিংস আর ইম্পর্টেন্ট। যদি শুধু পরীক্ষার জন্য পড়াশোনা করতে চাও, তাহলে দিস থিং ইজ ইম্পর্টেন্ট। যা যা এখানে পড়ালাম পুরোটাই মনে রেখো। আমি আমার পুরো চেষ্টা করেছি তোমাদের এটা বোঝানোর, যাতে তোমরা বুঝতে পারো। তো যাই হোক, টাটা, নেক্সট লেকচারে দেখা হবে, টাটা, বাই।